তিনজনেই অবাক হলো। তবে ওর বলতে দেরি, ইরিশের বোতলে ছিপি খুলে ঢকঢক করে গিলতে দেরি নেই। রাতুল একটা গ্লাসে ঢেলে হালকা চুমুক দিল। তিয়ান বোতল সই নিল। অল্প করে চুমুক দিয়ে কিয়ানের উদ্দেশ্যে বলল, কি নাটক শুরু করলে এবার বলো তো? তুমি আর বিয়ার খেতে না করে দিলে। দেখি তো, মুখটা একটু দেখাও তো বাচ্চা। কিয়ান বিরক্ত হলো, তবুও কথায় ঝাঁজ না মিশিয়ে শান্ত নিরেট স্বরে বলল, আমি তোর বড়, বলে গেলি। আচ্ছা, 1 বছরের। একদিনে হলেও বড় তো বড়ই। আচ্ছা, এসব বাদ দাও। সত্যি খাবে না? দেখো, ওটা তোমাকে ডাকছে। অন্য একটা বোতল দেখিয়ে বলল, স্বর্ণ আশেপাশে থাকলে এসব যে আমাকে টানে না। ড্রাগর নেশা না। ওই অদ্ভুত চোখের মাতাল করা ভয়ঙ্কর চাহনির কাছে পৃথিবীর সমস্ত ড্রাগের নেশা তুচ্ছ। তখনই কিয়ানের চোখ পড়ল ওদের বিপরীত পাশে ছাদের একদম কর্নারের দিকে। মনে হচ্ছে কেউ কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। কে ওখানে? নো। তিয়ান, রাতুল, ইরিশ চোখ তুলে তাকালো অপর প্রান্তে। কোনো নড়াচড়া বা আওয়াজ না পেয়ে আরও 2-3 বার হাঁক ছেড়ে ডাকলো রাতুল। 4বারের ডাকে ফিরে তাকালো অন্ধকার ছায়া মূর্তিটি। তবে মুখ দেখা গেল না বারান্দার। তখনই অন্ধকার হতে বেরিয়ে আসলো এক ছায়ামূর্তি। ধীরে ধীরে আলোতে এসে দাঁড়ালো সেই ছায়া। তিয়ান বলে উঠল, আপনি? তুর্য, তুর্য শিকদার। তিয়ান ভ্রু কুঞ্চিত করল। হ্যাঁ তো, তুর্য শিকদার, আপনি এত রাতে এইখানে ছাদে দাঁড়িয়ে আছেন কেন? তাও ভূতের মতো দাঁড়িয়ে থেকে আমাদের কথা শুনছিলেন। ভুল বুঝছেন, আমি আগে এসে দাঁড়িয়েছিলাম ছাদে। ঘুম আসছিল না তাই। আপনারাই বরং আমাকে দেখেননি। আর আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার কানে ইয়ারবাড লাগানো, সেহেতু আপনাদের কোনো কথা আমার পক্ষে শোনা পসিবল নয়। কেউ আর কিছু বলল না। কিয়ান উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। ইরিশ ওর দিকে তাকিয়ে বলল, সত্যি খাবে না? নো। গুড নাইট। অতঃপর গটগট পায়ে সিঁড়ির দিকে হাঁটা ধরল। তুর্য উল্টো ঘুরে কাউকে হোয়াটসঅ্যাপে কিয়ানের কোমলকে নিয়ে কথা বলাগুলোর ভয়েস রেকর্ড পাঠিয়ে দিল। সাথে লিখলো চলে গেছে। ওর কানে তখন ইয়ারবাড ছিল ঠিকই, তবে তাতে কিছুই বাজেনি। ও তো ওর ফোনে ওদের কথা রেকর্ড করছিল। কোমলের ঘুম ভেঙেছে, কিছুক্ষণ হয়েছে, তাও পানির তৃষ্ণায়। কিন্তু জগ হাতে নিয়ে দেখে তাতে পানি নেই, খালি পড়ে আছে। তাই ঘুম ঘুম চোখে ঢুলুঢুলু পায়ে রুম থেকে বের হলো কিচেনে যাওয়ার উদ্দেশ্যে। দরজা ঠেলে বের হতে না হতেই ঠাস করে বাড়ি খেলো কারো শক্তপোক্ত বুকের সাথে। তবে পড়ল না। কিয়ান ওকে নিজের সাথে শক্ত করে চেপে ধরল। কোমলও ভয়ে ওর কলার চেপে ধরল এক হাতে। কিয়ানকে দেখেই ও ছেড়ে দিল কিয়ানের কলার। তবে এবার আর আগের বারের মতন কোমলকে ছেড়ে দিল না কিয়ান, বরং আরও বেশি চাপ প্রয়োগ করলো। সামান্য উঁচুতে উঠে গেল কোমল। ভয়ে হাত থেকে বোতল ছিটকে পড়ল ফ্লোরে। 2 হাত আপনা আপনি জড়িয়ে গেল কিয়ানের গলায়। কিয়ান কাল বিলম্ব না করে ছোট করে একটা শুকনো চুমু খেলো কোমলের ঠোঁটে। কোমল চোখ দুটো বন্ধ করে নিল। কানের লতি লাল টকটকে হয়ে উঠেছে, যা দৃষ্টি এড়ালো না কিয়ানের। তবে মেয়েটা অসুস্থ ভেবে ছেড়ে দিল ওকে কিয়ান। গুড নাইট পড়ি। নিজের রুমের দিকে পা বাড়ালো কিয়ান। তখন ওর কানে ভেসে আসলো কোমলের নরম কণ্ঠস্বর, তিয়ান ভাইয়ার বিয়ে পর্যন্ত আর কী বা করবেন আপনি? তারপর তো চলেই যাব। কোমলের কথাটা বলতে দেরি কিয়ানের উল্টো ঘুরে ওর দিকে আসতে দেরি হলো না। বন্ধ করে দিল কোমলের ঠোঁট জোড়া। ছোট ছোট কামড় বসাতে লাগলো, জাহির করলো নিজের হিংস্রতা। মিনিট 2 পর ছেড়ে দিল ওকে। কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো দুজনেই। কিয়ান 2 হাতের আজলায় কোমলের চোয়াল আঁকড়ে ধরল। পৃথিবীর যে প্রান্তে যাও না কেন, এই কিয়ান্তার স্বর্ণকে ঠিকই খুঁজে বের করবে। তোমার গন্তব্যই আমি পর্যন্ত সীমাবদ্ধ যান। কোমলকে ছেড়ে নিজের ঘরের দিকে চলে গেল কিয়ান। কোমল শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ানের দিকে। যতক্ষণ না দৃষ্টির আড়াল হলো, ততক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। সকাল সকাল বিয়ে বাড়ির ধুম তোড়জোড় চলছিল চৌধুরী বাড়িতে। ক্ষান্ত নেই কোনো কেউ, সকলেই কোনো না কোনো কাজে লেগেছিল। ব্যস্ততায় পার হচ্ছিল সময়। দুপুর বাদ সকলে বের হবে মেয়ের বাড়ির উদ্দেশ্যে। এখন সময় 12টার ঘরে।
মেয়েরা সকলে দৌড়াদৌড়ি করছে সাজগোজ নিয়ে। পার্লার থেকে মেকআপ আর্টিস্ট এসেছে মেয়েদের সাজানোর জন্য। ছেলেরা গাড়িতে ওর ডালা তুলতে ব্যস্ত। তবুও হঠাৎ করে ক্ষণিক সময়ের জন্য স্থগিত হয়ে গেল সব কিছু। এই তো মিনিট 2 হলো খবর এসেছে কনের ভাই অ্যাক্সিডেন্ট করেছে। রিফাত কাজী, সেই ছেলেটি যে কিনা কালকে কোমলের শরীরে টাচ করেছিল খারাপভাবে, আজকে ভোরবেলা রাস্তার ধারে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তারাই ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। ধারণা করা হচ্ছে গতকাল রাত থেকে রাস্তার ধারে পড়ে আছে ও, কেননা এতক্ষণে ওর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। ওইসব শুনে চৌধুরী বাড়ির লোক বিয়েটা আপাতত বন্ধ রাখতে চেয়েছিল, তবে মেয়ের বাবা বলেছে সমস্যা নেই, তবে সময়টা দুপুরের পরে বাদ দিয়ে সন্ধ্যার পরে রেখেছে। তিয়ান আর কিছু মানুষজন গিয়েছে তাদের সান্ত্বনা দিতে। এটা ছাড়া যে আর কিছুই করার নেই। দীর্ঘক্ষণ চিকিৎসার পরে ডাক্তাররা জানিয়েছেন রিফাতের কন্ডিশন আগের থেকে বেটার, তবে ওর হাত দুটো পুরো থেতলে গেছে। গাড়ির নিচে খুব বাজেভাবে পিষে গেছে হাত দুটো, তাই হাত দুটো কেটে বাদ দিয়ে দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এটা শুনে রিফাতের বাবা মা নীলি ভেঙে পড়েছে, তবে বিয়েটাও যে পেছানোর কোনো অবস্থান নেই। এত ধন্য দুই পরিবার, বিয়ের এত তোড়জোড় সব কিছু নষ্ট হয়ে যাবে, তাই তারা ঠিক করেছে বিয়ে বন্ধ করা যাবে না। মান সম্মানেরও তো একটা বিষয় আছে, একটা বিয়ে ভাঙা তো আর মুখের কথা নয়। হাসপাতাল থেকে সকলে বাড়ি ফিরে গেল সন্ধ্যার আগে আগে। তিয়ান তৈরি হচ্ছে, বাকিরাও, তবে কেউ বেশি মাতামাতি করলো না আর সব কিছুই তৈরি ছিল, তাই দেরি হলো না কারো। একটু পরে বের হবে সকলে। তিয়ান কিয়ানের ঘরে গিয়ে দেখলো কিয়ান টেডি হয়ে বাবু হয়ে খাটের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে ফোন টিপছে। ওকে যেন দেখেও দেখলো না। তিয়ান এগিয়ে গিয়ে দাঁড়ালো ভাইয়ের পাশে। তোমার সাথে আমার কথা ছিল ভাইয়া। কিয়ান মাথা তুলে তাকালো তিয়ানের দিকে। বর সেজে কত সুন্দর লাগছে ছেলেটাকে, একদম রাজপুত্র। কে? রিফাতকে তুমি মেরেছো। আমি কাল তোর এটা কেন মনে হলো? দেখেছি রিফাত কোমলের সাথে কি করেছে, আর তুমিও রাতে বাইরে গেলে আসলে দেরি করে, তাই মনে হয়েছে। মারি নেই, গাড়ি তুলে দিয়েছে হাতের ওপর, যেন দ্বিতীয়বার এই কাজ আর না করতে পারে। সামান্য একটা ফুলের জন্য ছেলেটার পুরো জীবন নষ্ট করে দিলে তুমি। ও তো জানতো না তুমি কোমলকে চাও, ওকে বুঝিয়ে বললেই বুঝতো। আর পারে তোর কাছে সামান্য হলে আমার কাছে অসামান্য। তো অনু বাকি কথা বলার পূর্বেই নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো। শব্দটা একটু একটু করে বেড়ে চলেছে। দুই ভাই একবার নিজেদের মধ্যে চাচাই করে নিয়ে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো নীলি উচ্চ আওয়াজে তিয়ান বলে ডাকছে আর চেঁচামেচি করছে। তিয়ান অবাক হলো নীলিকে এই সময় বধূর বেশে এখানে দেখে। ওরা তো এখনই বের হতো বাসা থেকে, তাহলে এই সময় নীলি এখানে এই অবস্থায় কি করছে? তিয়ান সিঁড়ি বেয়ে নিচে নামতেই নীলি ঝড়ের বেগে এসে ওর গালে একটা কষে থাপ্পড় মেরে দিল। পরপর একই গালে 3টে থাপ্পড় মারল। এহেন কাণ্ডে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সবাই। বুঝলো বড় কোনো ঝামেলা হয়েছে। তিয়ান গালে হাত দিয়ে স্তব্ধ নয়নে তাকিয়ে রইল নীলির দিকে। গত 4 বছরের সম্পর্কে কোনোদিন নীলিকে এমন আচরণ করতে দেখেনি ও। সব সময় সকল পরিস্থিতিতে ঠান্ডা মাথায় থেকেছে নীলি। উল্টো ওর যখন কোনো কারণে অতিরিক্ত মেজাজ গরম থাকতো, এই নীলি ওকে ঠান্ডা করেছে। এমন শান্ত স্বভাবের মেয়ের এই রূপ মেনে নিতে বেগ পোহাতে হচ্ছে ওকে। কোন কারণে নীলি এমন রেগে আছে সেটা আগে জানতে হবে। নীলি তিয়ানের শেরওয়ানির কলার চেপে ধরল। মাথা উঁচু করে তিয়ানের সাথে কথা বলতে ওর পা একটু উঁচু হয়ে উঠল বটে। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে নীলির, যা দেখে বুকটা ফেটে যাচ্ছে তিয়ানের। বেঈমান! স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তিয়ান ওর দিকে। কি বেইমানি করেছে ও নীলির সাথে? এসব কি বলছো তুমি নীলি? কি বলছি? নিজের হাতের ফোন তিয়ানের চোখের সামনে তুলে ধরল নীলি, যা দেখে এক মুহূর্তের জন্য পায়ের নিচের মাটি সরে গেল তিয়ানের। এবার বুঝলো নীলির এমন রিয়াকশনের কারণ। একটি ভিডিও চলছে ফোনের স্ক্রিনে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা মেয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে তিয়ান, তবে মেয়েটার মুখ বোঝা যাচ্ছে না ভিডিওতে। মুহূর্তেই তিয়ানের মুখের নকশা বদলে গেল। ফ্যাকাশে বর্ণ ধারণ করল ওর পুরো মুখমণ্ডল। ও তো এসব কিছুই করেনি, জানেও না এসবের কিছু। 4 বছর ধরে ভালোবাসে ও নীলিকে, ওকে ঠকাবে কেন? ওকে ঠকাতে গেলে যে ও নিজেই মরে যাবে, সে কথা কি নীলি জানে না? একটা ফেক ভিডিও দেখে কিভাবে ওকে অবিশ্বাস করতে পারলো নীলি? এবারও নীলিকে কিভাবে বোঝাবে যে এটা ও নয়? ও নীলিকে ধোকা দেয়নি, কিছুই করেনি ও। তিয়ান এবার নীলির হাত দুটো নিজের হাতে আঁকড়ে ধরে ওকে বোঝানোর চেষ্টা করে। বিশ্বাস করো নীলি,
আমি কিছুই করিনি, তোমাকে ধোকা দেইনি আমি। এসব মিথ্যা সব, প্লিজ বিশ্বাস করো। আমি তোমার সাথে বেইমানি করিনি নীলি। নীলি তিয়ানের হাত ঝাড়া মেরে ফেলে দিল। চোখ মুখে স্তব্ধ ভাব ফুটিয়ে তুলে বলল, চুপ করো তুমি। 4 বছরের ভালোবাসার এই দাম দিলে তুমি? কি করিনি আমি তোমার জন্য? সুখ দুঃখের সব সময় তোমার পাশে থাকার চেষ্টা করেছি। নিজে না খেয়ে তুমি খেয়েছো কি না খবর নিয়েছি। নিজে অসুস্থ থেকেও তুমি ঠিক আছো কি না সেই চিন্তা করেছি। আর তুমি এই প্রতিদান দিলে আমার ভালোবাসার? আমি নিজেকে তোমার জন্য পবিত্র রাখলেও তুমি পারলে না আমার জন্য নিজেকে পবিত্র রাখতে? বিলিয়ে দিলে নিজেকে অন্য মেয়ের কাছে। নিজের ভাইয়ের এই অবস্থাও আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি আজকেই, আর সেই তুমি আমাকে ঠকালে। ছি, ঘৃণা লাগছে আমার নিজের প্রতি যে আমি তোমার মতো একটা দুশ্চরিত্র ছেলেকে ভালোবেসেছি। নীলির প্রত্যেকটা কথা তিয়ানের বুকে বিষের ছুরির মতন বিঁধতে লাগলো। তবে নীলি থেমে নেই। কথার আঘাতে ক্ষতবিক্ষত করতে লাগলো তিয়ানের হৃদয়। তিয়ান ওর দিকে এগিয়ে ওর হাত ধরতে নিলেই নীলি আরও 2 পা পিছিয়ে গেল। আমি এই ভিডিও কোথায় পেয়েছি জানো? আমার যেই ভাইটা আছে না, এখন মৃত্যু শয্যায় আছে, ও দিয়েছে। ওর জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। ও নিজে আমায় বলেছে ওকে তুমি লোক দিয়ে মেরেছো, কেননা ও তোমার এই কুকীর্তির ব্যাপারে জেনে গিয়েছিল। কেন এমন করলে তুমি তিহান? এই ছিল আমার কপালে তোমাকে ভালোবেসে। আজ থেকে তোমার আমার সম্পর্কের রীতি এখানে। কোনো বিয়ে হবে না আমাদের, এই বিয়ে ক্যান্সেল। নীলির কথা বলে ঘুরে দাঁড়াতে দেরি, তিয়ানের ওর পা জাপটে ধরতে দেরি হলো না। হাঁটু ভেঙে বসে পেছন থেকে 2 হাতে জাপটে ধরল নীলির পা। কেঁদে দিল হু হু করে। এত বড় ছেলের কান্না দেখে জাহরা বেগম নিজেও মুখে কাপড় চেপে কান্না করে দিলেন। মায়ের কান্না দেখে হুঁশে আসে কিয়ান। এতক্ষণ যাবৎ ওদের কাহিনী দেখে ঘুরে চলে গিয়েছিল। মাকে বুকে জড়িয়ে ধরল। বড় ভাই হয়েও কিছুই বলতে পারবে না ও। কারো পার্সোনাল ঝামেলা নিয়ে কোনোদিনই কোনো কথা বলেনি ও কোনোদিন। আজও নীরব দর্শক হয়ে রইল। তিয়ান আবার আহাজারি শুরু করলো নীলির পা জাপটে ধরে। বিশ্বাস করো নীলি, আমি এসবের কিছুই করিনি। আমি মরিনীর তোমার ভাইকে বিশ্বাস করো। সামান্য একটা ফ্যাক্ট ভিডিও দেখে তুমি আমাকে এভাবে মেরে যেতে পারো না। ওই ভিডিওটা মিথ্যা, তোমার ভাইও মিথ্যা বলেছে। একবার বিশ্বাস করো আমায়। আমাদের ভালোবাসার দোহাই লাগে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, মরে যাব আমি। তাহলে মরেই যাও তুমি, বেঁচে থাকার কোনো দরকার নেই তোমার মতো বেইমানের। ততক্ষণে নীলির বাড়ি থেকে লোকজন চলে এসেছে। তিয়ানের থেকে মেয়েকে ছাড়িয়ে নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে অবশ্য শাসিয়ে যেতে ভুললে না। এর শেষ তারা দেখে ছাড়বেন। তিয়ান স্তব্ধ হয়ে সেখানে বসে রইল। কান্না তো তখনই থেমে গিয়েছে যখন নীলি ওকে মারা যাওয়ার কথা বলেছে। 4 বছরের সম্পর্ক এইভাবে ভেঙে গেলে সেই মানুষটার কি আর বাঁচার কোনো রাস্তা থাকে? নীলি কিভাবে বলল ওকে মরে যাওয়ার কথা? সত্যি এখন মরে যেতে ইচ্ছে করছে ওর। তিয়ান উঠে দাঁড়ালো। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার আগেই কিয়ান ওর হাত টেনে ধরল। তিয়ান আলগোচে ওর হাত ছাড়িয়ে নীরের ঠান্ডা গলায় বলল, রিফাত আমাকে ফাঁসালো কেন ভাইয়া? তুমি তো সব জানো। নীলিকে তখন বললে না কেন আমি রিফাতকে কিছু করিনি? একটু থেমে শ্বাস নিয়ে বলল, ভয় পেও না ভাইয়া, একটু একা থাকতে চাই ব্যাজ, প্লিজ। আস্তে করে নিজের ঘরে গিয়ে দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। ঢোক গিলল কিয়ান। ও বলতে চেয়েছিল নীলিকে, কিন্তু তাতে যে আবার উল্টো নতুন ঝামেলা হতো। এত ঝামেলার মাঝে কারো চোখেই পড়ল না ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়ানো এক রমণীর মুখে ধীরে ধীরে ফুটে ওঠা বক্র হাসি। এতক্ষণ ধরে এদের ফ্যামিলির মেলোড্রামা দেখে দেখে মুখ তেতো হয়ে গেছে এলিজার। কাহিনী শেষ হয়েছে, তাই এবার নিজের বিরক্তি ধরে রেখেই ড্রয়িং রুমে বোম ফেললেন তিনি। গলাটা একটু খ্যাকারি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। সকলে তার দিকে তাকাতেই তিনি বললেন, কে যে কালে শেষ, তাহলে আমরা কাল সকালেই চলে যাচ্ছি মা। কমল, গিয়ে কাজের জিনিসপত্র গুছিয়ে নাও। শেষের লাইনটা কোমলের দিকে তাকিয়ে বলেন, যে এই মুহূর্তে এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়েছে। এই বড়দের ঝামেলার মাঝে ও নেই। তবে খারাপ লাগলো ওর তিয়ানের এই হাজারি দেখে। তবুও মায়ের আদেশ মেনে চলে গেল নিজের ঘরে। এই পরিস্থিতিতেও এলিজার এইরূপ কথা কেউ আশা করেনি বোধহয়। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল এলিজার দিকে। এতগুলো দৃষ্টি নিজের ওপর পড়তে দেখেও কোনো ভাবান্তর হলো না এলিজার। তিনি সামনের কাচের টি টেবিলে রাখা আঙ্গুরের বাটি থেকে আঙ্গুর তুলে খেতে ব্যস্ত। কেউ কিছু বলল না আর।
যেই ব্যক্তি এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও চলে যাওয়ার কথা বলতে পারে, তাকে থেকে যাওয়ার জন্য বলাটাই বৃথা। এত কিছুর ভিড়েও কিয়ানের মস্তিষ্কে চলছে অন্য কিছু। ও কি ওর স্বর্ণকে পারবে রেখে দিতে নিজের কাছে? আর তিয়ান, ওর ভাইটার এই অবস্থার জন্য কোনো না কোনোভাবে তো ও নিজেই দায়ী। না তো ও রিফাতকে মারতো, আর না তো রিফাত কোনো মিথ্যা বলার সুযোগ পেত। কিন্তু রিফাত মিথ্যে কেন বলল? ও জানে তিয়ান কোনো খারাপ কাজ কখনোই করবে না। তিয়ান যে নীলিকে খুব ভালোবাসে। তবে রিফাত কেন নিজের বোনের জীবনটা নিজেই নষ্ট করলো? গড়িতে রাত 9টার কাটায় রাইসা বসে আছে ঢাকার এক বিলাসবহুল হোটেলের লাউঞ্জে। তুর্যও একটা কাজে কোথাও গিয়েছে, পরনে একটা বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গা। তিয়ানের বিয়ে উপলক্ষে পড়েছিল সকালে, আর চেঞ্জ করা হয়ে ওঠেনি। বাড়িতে এত ঝামেলার মাঝে বাড়ির এক মেয়ে যে উধাও, সেটা কারো নজরে আসেনি। সকাল থেকে বাড়িতে ছিল না রাইসা। সকাল বললে ভুল। তিয়ানটা হাসপাতালে গিয়েছিল, সেই সুযোগেই বের হয়ে এসেছে বাসা থেকে। এখনও ফেরা হয়নি বাসায়। দুপুরবেলা বের হয়ে সারা শহর ঘুরে বেরিয়েছে ও আর তুর্য মিলে। মেয়েটা একদিনেই বুঝতে পেরেছে তুর্য অনেক যত্নবান পুরুষ, সারাদিন ওরা অনেক খেয়াল রেখেছে, তাই তুর্যকেও স্বামী হিসেবেও মানে। হ্যাঁ, ওরা বিয়ে করে নিয়েছে নিজেরা, কাউকে না জানিয়ে। তবে বাড়ির পরিস্থিতি এখনও কিছুই জানে না রাইসা। জানলে কি আর এত নিশ্চিন্তে বসে থাকতে পারত? পারতো না। হয়তো বাড়িতে সব ঠিকঠাকই রয়েছে। তুর্য তো জানার কথা বাড়ির পরিস্থিতির কথা। ওকে যেহেতু কিচ্ছু খারাপ জানায়নি, তাহলে হয়তো সব ঠিকই আছে। বড্ড বিশ্বাস করে ও স্বামীটাকে। আচ্ছা, অচেনা একটা ছেলের প্রতি এত বিশ্বাস কিভাবে জন্ম নিল ওর? হয়তো কবুলের জোরে। বিয়ে নামক পবিত্র সম্পর্কটাতে জড়ানোর কারণেই হয়তো 2 দিনের এই অতি পরিচিত ছেলেটাকে নিজের অজান্তেই ভরসার স্থানে জায়গা দিয়েছে। তুর্যের কথা অনুযায়ী সকালে রেডি হয়ে বের হয় রাইসা। তুর্য যখন বিয়ের কথা বলল, ও এক পায়ে রাজি ছিল। ভালোবাসে তাহলে বিয়ে করতে তো কোনো সমস্যা নেই। কিন্তু এখনও বাড়িতে ফিরল না, তার জন্য চিন্তা হচ্ছে ওর। ওদিকের কী অবস্থা তাও জানে না কিছুই। আবার বাড়িতে গিয়ে ওদের বিয়ের কথাটা সকলকে জানাতে হবে, সেটা নিয়েও আরেক চিন্তা। ওর ভাবনার মাঝে উপস্থিত হলো তুর্য। ওকে নিয়ে হাঁটা ধরল একটা নির্দিষ্ট কক্ষের দিকে। রাইসা বুঝলো না ওরা বাড়িতে না গিয়ে এখানে কি করছে, তবে কোনো প্রশ্নও করল না। রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতে নাকে এসে বাড়ি খেলো রজনীগন্ধার মিষ্টি একটা ঘ্রাণ। চোখের পর্দায় ভেসে উঠল ফুল দিয়ে শোভিত একটা কক্ষ। অজানা এক অনুভূতি হলো ওর মনে পড়ল ওর বিয়ে হয়েছে মানে তো আজকে ওদের বাসর রাত। তবে এভাবে পরিবার ছাড়া এসব ভাবতে পারছে না ও। তুর্য রুমে ঢুকে ওকে বিছানায় বসিয়ে দরজা লাগাতেই চট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রাইসা। কি হলো, বসো। উঠে দাঁড়ালে যে? আমরা বাড়িতে না গিয়ে এখানে কি করছিস তুর্য? কেন, আজ না আমাদের বাসর? তাহলে বাড়িতে আগে কেন যাবে? বাড়িতে গেলেই তো বাসর শেষ আমার। বাসর? হ্যাঁ। কিন্তু আর বলতে দিল না তুর্য রাইসাকে। রাইসা ঠোঁটে ঠোঁট ডোবালো। রাইসার চোখ জোড়া বন্ধ হয়ে আসলো আপনা আপনি। ওকে ওই অবস্থায় নিয়ে হেঁটে এগিয়ে গেল ফুল সাজানো বেডের দিকে। রাইসার ঘোরের মধ্যে পড়ে এক পা করে মিলিয়ে চলতে লাগলো তুর্যের সাথে। কক্ষের লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিল হাত বাড়িয়ে। তবে রাইসাকে ছাড়ল না, যেন ছেড়ে দিলেই স্বপ্নটা ভেঙে যাবে। অথচ এত পুরাই বাস্তব। ওইভাবেই ওকে নিয়ে ঠাস করে বিছানার ওপর শুয়ে পড়ল তুর্য। অবাধ্য হতে লাগলো ওর হাত দুটো। ছুটে চলল লাগামহীন। লেহেঙ্গার ওড়না সেই কখন ঠাঁই নিয়েছে ফ্লোরে। তুর্য টেনে ধরল রাইসার ব্লাউজের ফিতায় টান পড়তেই হুঁশে আসলো রাইসা। এবার মোড়ামুড়ি শুরু করলো ছাড়া পেতে। রাইসার এমন মোচড়ামুচড়ি সহ্য হলো না তুর্যর। বিরক্ত হলো খুব। সেভাবেই বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা? এমন সাপের মতো মোচড়ামুচড়ি করছো কেন? রাইসা তুর্যের বুকে মুখ লুকিয়ে মিনমিন করে বলল, না মানে আসলে পরিবারের কেউ বিয়ের ব্যাপারে এখনো জানলো না, তাই আর কি। ভালোবাসো না আমাকে? রাইসা তরাক করে চাইলো ওর পানে। মাথা নাড়িয়ে বলল, বাসি তো। ভালোবাসা মানুষের উপর বিশ্বাস নেই? আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে। তুর্য উঠে বসলো রাইসার ওপর থেকে। রাগ করেছেন? আমি কে রাগ করার? অপরাধ বোধে ভুগতে লাগলো রাইসা। ঠিকই তো, ও কি তবে ওর স্বামীকে বিশ্বাস করতে পারেনি? তুর্য খাট থেকে নেমে পড়তে নিলে রাইসা ওকে আটকে দেয়।
দুই হাতে গলা জড়িয়ে ধরে। তুর্যর ঠোঁটে ঠোঁট ডুবালো স্বইচ্ছায়। রাইসার এহনো কর্মকে সম্মতি হিসেবে ধরে নিল তুর্য। এই মুহূর্তে তুর্যের ঠোঁটে ফুটে ওঠা কুটিল হাসিটা চোখে পড়ল না রাইসার। প্রাপ্ত বয়স্ক মেয়ে, স্বামী নামক পুরুষের এমন গভীর স্পর্শ কি আর অগ্রাহ্য করতে পারে, দূরে ঠেলে দিতে পারে স্বামীর এই ভালোবাসাকে? পরনের সকল বস্ত্রাদি ঠাঁই পেল টাইলস করা ফ্লোরে। কাঁচা ফুলগুলো দুমড়ে মুচড়ে যেতে লাগলো দুটো দেহের অনবরত ঘর্ষণে। পরম আবেশে ডুবে গেল দুটি মন, দুটি সত্তা। রাত 9টা 19 মিনিট। রাতের খাবার কারোর গলা দিয়ে নামলো না চৌধুরী বাড়ির। বাড়ির সকলে এখনও ড্রয়িং রুমে বসে আছে। কোমল এলিজার কোলে মাথা রেখে শুয়ে আছে, আর এলিজা বসে বসে ফেসবুক স্ক্রল করছে। দিন দুনিয়ার খবর রাখার কোনো তাড়া নেই তার মাঝে। ইতিমধ্যে কয়েকবার ডাকা হয়েছে তিয়ানকে। যতবার কেউ ডাকতে গিয়েছে ভেতর থেকে একটাই উত্তর এসেছে, আমি ঠিক আছি। সকলের চিন্তায় ঘুমোতে যেতে পারছে না। অতিথিরা ফিরে গিয়েছে গেস্ট হাউসে। সকাল হলে তাদের আবার বাড়িতে ফিরে যেতে হবে। বিয়ে যেহেতু হলোই না, সেহেতু এখন এখানে থেকে কোনো লাভ নেই। কিয়ান সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে বসে পড়ল মায়ের কোল ঘেঁষে। ছেলেকে এক হাতে জড়িয়ে ধরলেন জাহরা বেগম। সকলকে এমন দেখে কিয়ান বুঝেছে কেউই রাতের খাবার মুখে তোলেনি। খালা, আমার জন্য ব্ল্যাক কফি, সাথে সকলের জন্য কড়া করে চা বানিয়ে দাও। 3-4জন কাজের খালা বসেছিলেন রান্নাঘরের দরজার সামনে। একজন উঠে গেলেন চা করতে। কিছুক্ষণ পর খালা টেবিলে চা কফি রেখে আবার চলে গেলেন নিজের জায়গায়। কেউই না করল না, একমাত্র কোমল ছাড়া। ও মায়ের কোলে শুয়ে চোখ বন্ধ করে রেখেছে। মিনিট 5 পর সবার চা খাওয়া হয়ে গেছে। আগে যাও একটু টুকটাক কথা চলছিল, এখন তাও নেই। সকলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। কেউ সোফায়, কেউ চেয়ারে, কেউ বা টি টেবিলের সাথে। সোফার সাথে হেলান দিয়ে কার্পেট বিছানো ফ্লোরে ঘুমিয়ে পড়েছে। মম, মাথাটা একটু টিপে দাও না। কোনো রেসপন্স আসলো না অপর পক্ষ হতে। কোমল আবার ডাকলো, মম, কি হলো? মাথা ব্যথা করছে, একটু টিপে দাও না। এবারও কোনো সাড়া পাওয়া গেল না। কোমল এবার একটু বিরক্তির সহিত বলল, মম। কোমল মাথা উঁচু করে তাকালো মায়ের দিকে। দেখলো ঘুমিয়ে পড়েছে ওর মা। ঘাড় ঘুরিয়ে পুরো ড্রয়িং রুমে চোখ বুলালো। অবাক হলো কোমল। ড্রয়িং রুমে উপস্থিত সকলে যেখানে পেরেছে সেখানে ঘুমিয়ে পড়েছে, এমনকি খালারাও। গা ঝাড়া দিয়ে উঠে বসলো কোমল। তখনই ওর চোখ পড়লো কিয়ানের দিকে, যে ওর অপর পাশে সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে। চোখ দুটো নিবদ্ধ ওর দিকেই। ঢোক গিলল বেচারি। কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে কিয়ান। ওর কাছে পরিবেশটা মোটেও সুবিধার ঠেকলো না। আস্তে করে উঠে দাঁড়ালো নিজের ঘরের উদ্দেশ্যে যাবে বলে। তবে ও উঠে দাঁড়াতেই কিয়ান ঝড়ের বেগে এসে ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে দিল। সকলের মতন কোমলও ঘুমিয়ে পড়ল। কোমলকে কোলে নিয়ে মেন গেটের দিকে হাঁটা ধরল কিয়ান। গায়ে ঠান্ডা স্পর্শ পেতেই জ্ঞান ফিরে আসলো কোমলের। তবে চোখ এখনও খোলেনি। সাথে প্রচণ্ড জোরে শীতল বাতাসের ঝাপটা এসে লাগলো। ঠান্ডা ধাতব মেঝের হিমশীতল স্পর্শে কেঁপে কেঁপে উঠছে কোমলের নাজুক নরম কায়া। আস্তে আস্তে স্মৃতিচারণ করতে লাগলো ওর সাথে ঘটা সেই ঘটনাগুলোর। মনে পড়ে গেল ওর জ্ঞান হারানোর আগে ঘাড়ে সূচালো কিছু টের পেয়েছেও। মূলত কিয়ানি ওকে অজ্ঞান করার জন্য ইঞ্জেকশন পুশ করেছিল। ও বাধা দেওয়ার কোনো সুযোগই পায়নি। ঝড়ের গতিতে যেন নিজের কার্য সম্পূর্ণ করেছিল কিয়ান। উঠে বসে চোখ খুলে তাকাতেই প্রথমে যা চোখে ভাসল তা হলো কিয়ানের অদ্ভুত সে দৃষ্টি। একটা সিঙ্গেল সোফায় আয়েশ করে এক পায়ের ওপর অন্য পা তুলে বসে আছে। ওর পাশে একজন মহিলা হাতে খালি বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। বোঝা গেল এই ব্যক্তি ওর গায়ে পানি ঢেলেছে। লঞ্চের পুরো ছাদ জুড়ে চারপাশ থেকে ঘিরে রেখেছে কালো পোশাকধারী কতগুলো লোক। লোকগুলোকে চিনল বোধ হয় কোমল। চৌধুরী ইন্ডাস্ট্রিজের গার্ড সকলে। তার চেয়ে অদ্ভুত বিষয় হলো ওর চোখ দূর দূরান্ত পর্যন্ত যতদূর যায় সব কালো অন্ধকারে মোড়ানো। দূরে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আলো দেখা যাচ্ছে। বুঝলো কোনো লঞ্চের ছাদে আছে এই মুহূর্তে ও। যা লোকালয় থেকে দূরে বললে ভুল, বহুত দূরে ভাসমান অবস্থায় রয়েছে। লঞ্চের হালকা আলো নদীর জলে পড়ে চিকচিক করে উঠেছে তা। উঠে দাঁড়ালো না কোমল, ওভাবেই বসে রইল। আমাকে এইভাবে এখানে নিয়ে আসার মানে কি? আর বাড়ির সবার কি হয়েছে? ওর প্রশ্নের কোনো উত্তর দিল না কিয়ান। হাতের ইশারায় একজনকে কিছু একটা বলল। তার কিছুক্ষণ পরে একজন টুপি জুব্বা পরা লোককে নিয়ে ছাদে এসে দাঁড়ালো কিছু গার্ড। দেখে বোঝা যাচ্ছে হুজুরকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে আসা হয়েছে এখানে। একবার কোমলের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল, যাচ্ছি তোমাকে কালকে ফেরত, জাস্ট ওয়েট অ্যান্ড সি।
তারপর হুজুরের উদ্দেশ্যে কিয়ান ভারী গমগমে সুরে বলল, শুরু করুন। আপনি বাঁচলে বাপের নাম। হুজুর খুব ভালো করেই বুঝে গিয়েছে এখানে ওর কিছুই করার নেই। ওদের কথা না শুনলে নির্ঘাত মৃত্যু। সকল গার্ডের কাছে এই বিশাল দেহি নল বন্দুক রয়েছে। একটা যদি ওনার স্বাদের পেটে ঢোকে তাহলে আজীবনের মতন কেল্লাফতে। যান বাঁচানো ফার্জ, তাই তিনি ফার্জ কাজটাই বেছে নিলেন। শুরু করলেন কালেমা পাঠ। মরহুম তাশরিফ চৌধুরীর একমাত্র কন্যা কোমল চৌধুরী জনাব সাদমান চৌধুরীর বড় পুত্র জাইরিন কিয়ান চৌধুরীর সাথে 20 কোটি 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে রাজি থাকলে বলো মা কবুল। কোমল নির্বাক দৃষ্টিতে এখনও কিয়ানকে দেখে চলেছে, তবে নীরবতা বেশি সময় থাকবে বলে মনে হলো না। কোমলের কোনো সারা শব্দ না পেয়ে আবার বললেন, বলো মা কবুল। করবো না আমি বিয়ে। তুমি করবে, তোমার ঘাড়ও করবে। কিয়ান নিজের ফোন বাড়ির সিসিটিভি ফুটেজ বের করে কোমলের সামনে তুলে ধরল। তাতে ফুটে উঠেছে কিছু ভয়ানক দৃশ্য। ওর ঘুমন্ত মায়ের কপালে একজন লোক গান ঠেকিয়ে দাঁড়িয়ে আছে তার পাশে, হয়তো অপেক্ষায় আছে কারো অর্ডারের। কিয়ান বলল, মেরে দে। কোমল কিছুক্ষণ চুপচাপ অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ানের দিকে। এরপর হুট করে হু হা করে হেসে উঠল, যেন খুব মজা পেয়েছে কিয়ানের কথায়ও। ও নিজেও কিয়ানের মতন করে বলল, মেরে দাও। কি হলো? অপ্রত্যাশিত মুহূর্তে এমন অপ্রত্যাশিত তুমি ডাকটা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল কিয়ান, যেন কোনো ঘোরের মাঝে রয়েছেও। কোমলের কণ্ঠে বাস্তবে পদার্পণ করল কিয়ান। বিয়ে। মেরে দাও। কি হলো? কিয়ান কানের ব্লুটুথ অ্যাক্টিভ করে কোমলের চোখে চোখ রেখে বলল, শুট। ঠাস শব্দ করে গুলি চালানোর শব্দ পাওয়া গেল। হয়তো ফোনের ওপারে গুলি চলেছে, কিন্তু কাকে গুলি মেরেছে? সত্যি রিজাকে গুলি করে দিল? কিয়ান ভেবেছিল এবার হয়তো কোমল কোনো রিয়াক্ট করবে, কিন্তু ওকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে কোমল নির্জীব অনুভূতি শূন্য চোখে এখনও তাকিয়ে আছে ওর দিকে। সেকেন্ড 5 পরে হুট করে হুহা হেসে উঠল। ওর এখনো হাসিতে অবাক হলো কিয়ান। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। কেউ নিজের মায়ের মৃত্যুর কথা শুনেও কি করে এত নিশ্চিন্তে থাকতে পারে? ওর কি কষ্ট লাগেনি যখন গুলি চলেছে? হিসেব মেলাতে পারছে না কিয়ান। কোমল হাসি থামিয়ে অবাক হওয়া কিয়ানের দিকে তাকিয়ে বলল, মেরে দাও। কি হলো? অবাক হলেন আমায় ভয় পেতে না দেখে? আজব ভয়। আমি ভয় পাবো কেন? গুলি তো আমার মায়ের গায়ে চালানোই হয়নি, আর আমি জানি সেটা হবেও না। আর যাই করুন না কেন, বাড়ির কারো ক্ষতি আপনি করবেন না। আর মেরে দিলেও আমার কিছুই না, মনে করবো হারা শেষটাই মারা গেছে। এবার কিয়ানের মুখে এক চিলটে হাসি ফুটে উঠল। ও ভেবেছিল মেয়েটা কতই না বোকা হবে, অথচ এ তো কিছুই না। কিয়ান এক ঝটকায় উঠে দাঁড়ালো। ছাদের এক পাশে ফেলে রাখা দড়ি দিয়ে সে বেঁধে দিতে লাগলো কোমলের হাত। ছটফট করতে লাগলো কোমল, তবে কিয়ানের শক্তির সাথে যে ওর পেরে ওঠা দায়। হাত বেঁধে ওকে টানতে টানতে রেলিংয়ের ধারে নিয়ে আসলো। নিজের প্রতি তো মায়া আছে। নিজেকে বাঁচাতে হলে বিয়ে তোমাকে আজ আমাকেই করতে হবে, নাহলে মরেই যাও তুমি। কোমল কিছু বুঝে ওঠার আগে কিয়ান ওকে এক ধাক্কায় ওকে ফেলে দিল লঞ্চের ছাদ থেকে। তবে নিচে পড়ে যাওয়ার আগে ওর হাত ধরে ফেললো, হাতের রশি বেঁধে দিল রেলিংয়ের ধারে। কোমল ভয় পেয়ে গেছে বেচারি। ভেবেছিল সত্যি বুঝি ওর এই পানিতে ডুবে মরতে হবে। তবে হাতের উপর পুরো শরীরের ভর ছেড়ে দিয়ে ঝুলতে মনে হচ্ছে কিয়ান ওকে ফেলুক বা না ফেলুক, হাত ছিঁড়েই ও নিচে পড়ে যাবে। আর নিচে পড়লে মৃত্যু নিশ্চিত। এখন মাছ নদী থেকে কিছুতে সাঁতরে কেউ কিনারে যেতে পারবে না, আর ও তো সাঁতারই জানে না। কিয়ান এবার একটা চাকু নিয়ে আস্তে আস্তে কেটে দিতে লাগলো দড়িটা, যা দেখে ভয় পেয়ে গেল কোমল। কিয়ান দড়িটা কাটতে কাটতে বলল, অ্যাকসেপ্টেড। কোমল এবারও কবুল বলল না, উল্টো একটু সাহসী হয়ে বলল, কিছুতেই তোমায় আমি বিয়ে করবো না, মরে গেলেও না। অ্যাকসেপ্ট করো, নাহলে মরেই যাও। কিয়ান দড়িটা কেটে দিতে লাগলো। কোমল ভয়ে চিৎকার করে দিল। এবার তবে কবুল বলছে না, আর ভয় সইতে পারবো বলে মনে হলো দড়িটা। এবার কোমল চিৎকার করে উঠল, কবুল, 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 কবুল। 3 বারের জায়গায় 4 বার বলে দিল কবুল। তবে হাই, দড়ি যে কাটা শেষ। তবে ওকে পড়তে দিল না কিয়ান, হাত দিয়ে ধরে ফেললো কিয়ান ওকে। সেভাবেই কোমল ঝুমন্ত অবস্থায় থাকাকালীন কিয়ান ও 3 বার কবুল বলে দিল। কবুল কবুল কবুল। কাজী হতভম্ব হয়ে রইল। কেমন তারা বিয়ে এটা? মেয়ের বেলায় তাও আধা ঘন্টা আগে কাবিন পড়ানো হলো, ছেলে তো কোনো কাবিন পড়ানো ছাড়াই কবুল বলে দিল।
তাও এমন নদীর মাঝে ঝুলিয়ে রেখে কে বিয়ে করে ভাই? কোমলকে টেনে ওপরে তুলল কিয়ান। হাত দুটো এখনও বাঁধা কোমলের। হাতে রক্ত জমে গিয়েছে, একটুও শক্তি পাচ্ছে না তাতে, একটুও সত্যি পাচ্ছে না হাতে। কিয়ান সেভাবে ওর কোমর জড়িয়ে ধরল। কোমল অবাক হয়ে তাকালো কিয়ানের দিকে। এতগুলো লোকের সামনে কিভাবে অসভ্যের মতন জড়িয়ে ধরেছে ওকে। মোচড়ামুচড়ি করতে লাগলো কোমল, তবে ছুটতে পারল না। শক্তিও নেই শরীরে বিন্দুমাত্র। হতাশ হয়ে শ্বাস ছাড়ল। কিয়ান ঘাটটা হালকা কাত করে তাকালো পিছন দিকে। আর কাউকে কিছু বলতে হলো না। সকল গার্ডসরা কাজীকে চ্যাংচলা করে তুলে নিয়ে চম্পট দিল সেখান থেকে। গার্ডরা চলে যেতে এক ঝটকায় পুরুষালী খড়খড়ে ঠোঁট জোড়া দিয়ে আঁকড়ে ধরল কোমলের ঠোঁট কিয়ান। একে তো হাত বাঁধা, তার উপর শরীরে বিন্দুমাত্র শক্তি নেই কোমলের। চাইলেও বাধা দিতে পারছে না কিয়ানকেও। কিয়ান নিজের আধিপত্য বিস্তার করতে লাগলো কোমলের ঠোঁটে। হ্যাঁ, হাত দুটোও থেমে নেই। তা ইতিমধ্যে কোমলে টি-শার্ট ভেদ করে ওর পিঠ কোমর বেয়ে চলেছে। সেকেন্ড পেরোয়, মিনিট পেরোয়, তবুও কিয়ানের কোমলকে ছাড়ার কোনো নাম নেই। এদিকে কোমলের ছটফটানিও বাড়তে থাকে। মিনিট 18 কাটা পেরিয়ে 19 কাটায় যেতে সেন্সলেস হয়ে পড়ল কোমল। দুর্বল শরীরে এত অত্যাচার সহ্য করতে পারল না বেচারি। কোমলের এমন স্থির হয়ে কোনো নড়াচড়া না পেয়েও কে ছাড়ল না কিয়ান। আরও শক্ত করে চেপে ধরল নিজের সাথে। সময়ের কাটা মিনিট 20 পেরোতেই ওর ঠোঁটজোড়া ছেড়ে দিল কিয়ান। কপালের সাথে কপাল ঠেকিয়ে শ্বাস ছাড়ল কিয়ান। কোমলের ঠোঁটজোড়া লাল টকটকে হয়ে উঠেছে। হাতের বুড়ো আঙুল দিয়ে কোমরের ঠোঁটজোড়া স্লাইড করতে লাগলো কিয়ান। বিরক্ত হলো খুব। সমস্যা কি এই মেয়ের? কাছে আসতে না আসতে খালি সেন্সলেস হয়ে পড়ে। ঠিকই ভেবেছিল ও, ওর দজ্জাল শাশুড়ি ওকে ঠিক মতন পুষ্টিকর খাবার খাওয়ায়নি। দজ্জাল শাশুড়ি একটা।